ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দেই। রেকর্ড হচ্ছে। ওকে, তো আজকে ডে আমরা যেটা দেখবো ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা অনেকদিন ধরে ওওপি নিয়ে কাজ করছি, তারপরেও হচ্ছে যে আর একটু ওওপি সম্পর্কে আর একটু জানার পরে তারপরে আমরা হচ্ছে যে মেইনলি হচ্ছে যে কোডের মধ্যে যাব। আর হচ্ছে যে যেহেতু এটা কোর জাভা ক্লাস, সেই জন্য হচ্ছে যে আমরা কোনো আসলে অ্যাপ্লিকেশন তৈরি করছি না। আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ইনিশিয়াল স্টেপগুলা আগে বুঝে নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে সেটা আপনার এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো ওপি কনসেপ্ট সম্পর্কে আমরা অলরেডি জানি। ওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো ওপির কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে যে আমাদের অবশ্যই জানা দরকার। এই অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য এই চারটা ফিচার সবসময় মানে যে কোনো ওপির ক্ষেত্রে আপনি পাবেন। যেমন হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন। এটা হচ্ছে যে মেইন ফিচার চারটা, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড মানে প্রোগ্রামিং হওয়ার জন্য। ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এবং ইনক্যাপসুলেশন, সেটা আপনি পিএইচপি তে যান বা অন্য অন্য যেসব ওওপি গুলো আছে সেগুলোর মধ্যে এই চারটা বৈশিষ্ট্য আপনি পাবেন। যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেটাকে বলছি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তো নেক্সট হচ্ছে যে জাভা অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে যে ইনস্ট্যান্স অফ এ ক্লাস, মানে ক্লাসের একটা উপাদান হচ্ছে যে অবজেক্ট। এটা দুইটা অবজেক্টের দুইটা বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে যে একটা প্রপার্টিজ বা স্টেটও বলতে পারি, আর একটা হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, যেমন অবজেক্ট হিসেবে আমরা আসলে কোনটাকে বুঝি? অবজেক্ট হচ্ছে যে কোনটা, যেমন হচ্ছে যে এখানে এক্সাম্পল ওয়ানে যে দেখেন, এখানে হাউস হচ্ছে যে একটা অবজেক্ট। আর হচ্ছে যে হাউসের আবার কিছু বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ থাকে বা স্টেট আছে, যেমন হচ্ছে যে আপনার অ্যাড্রেস, কালার, এরিয়া, এগুলো হচ্ছে তার প্রপার্টিজ, যেগুলোর কারণে মানে এই হাউসটাকে মানে চেনা যায় আর কি। হ্যাঁ, তো যেসব বৈশিষ্ট্য থাকলে মানে মানে যেসব গুণগুলো আছে সেগুলো হচ্ছে যে স্টেট বোঝাচ্ছে। আর বিহেভিয়ার হচ্ছে যে যেগুলো আপনি করতে পারেন, মানে যেগুলো হচ্ছে যে আপনার কাজ করে, রান করতে পারে, সেগুলো হচ্ছে যে কি, সেগুলো হচ্ছে যে আপনার বিহেভিয়ার। তো স্টেট এবং বিহেভিয়ার যখন কোনো একটা জিনিসে থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিই। যেমন কারের ক্ষেত্রে কালার, ব্র্যান্ড, ওয়েট, মডেল এগুলো থাকে, এবং তার মধ্যে কিছু মেথড থাকে বা বিহেভিয়ার গুলোকে মেথড বা ফাংশন বলা হয়। যেমন হচ্ছে ব্রেক করতে পারে, এক্সেলারেট, স্লো ডাউন, গিয়ার চেঞ্জ, এগুলো করতে পারে। তো এই যে কোনো কিছু করাটাকেই বলা হচ্ছে যে কি, তার হচ্ছে যে বিহেভিয়ার। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর এক্সাম্পলটা দেখলাম। তো যে কোনো কিছু আমরা ক্লাস হিসেবে, আমরা যখন ক্লাস বলি তখন আমরা ক্লাস কিভাবে ধরি? যে যেমন ডগ হচ্ছে একটা ক্লাস, তারপরে ডগ, শিপ একটা ক্লাস, ঠিক আছে? তারপর ডগের মধ্যে আবার বিভিন্ন ধরনের ভাগ থাকে, এক একটা ডগ এক রকম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে এক একটা অবজেক্ট মানে ক্লাসের মধ্যে, মানে ডগ একটা যদি ক্লাস ধরি, তার বিভিন্ন ধরনের ডগ আছে। তো আমরা যখন একটা ডগের একটা অবজেক্ট তৈরি করবো, তো যে কোনো একটা অবজেক্ট তৈরি করলে দেখেন ডগ ক্লাসের মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্লাস থাকতে পারে, যেমন ব্রিড ডিফারেন্ট থাকতে পারে। তো এইগুলো হচ্ছে এক একটা ক্লাস বা এক একটা শ্রেণী। তো এগুলোর হচ্ছে কিছু স্টেট থাকতে পারে, যেমন সাইজ, এইজ, কালার, এগুলো হচ্ছে স্টেট। আর হচ্ছে সে কি কি করতে পারে, সে হচ্ছে যে মানে আহ দৌড়াতে পারে, তারপর হচ্ছে কেউ কেউ করে ইয়া করতে, আওয়াজ করতে পারে। তো এই যে এগুলো হচ্ছে যে বৈশিষ্ট্য, মানে বিহেভিয়ার আর কি। ঠিক আছে, মানুষের ক্ষেত্রেও মানুষ হচ্ছে যে এক একটা অবজেক্ট। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে যে গার্লস, যখন হচ্ছে যে একজন মানুষ, আমরা যখন বলি যে সবগুলো মেয়েকে যখন আমরা বলি গার্লস, তখন সেটাকে বোঝায় একটা ক্লাস বা শ্রেণী আকারে বোঝায়, বা ক্লাস মানেই হচ্ছে যে একটা ব্লু প্রিন্ট। হ্যাঁ, আর এইখানে হচ্ছে যে মেইন যে পয়েন্টটা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে ক্লাস আমরা কিভাবে ক্রিয়েট করি। প্রথমে হচ্ছে ক্লাস নেম, তারপর হচ্ছে যে অবজেক্টের নাম ইকুয়াল টু দি নিউ। নিউ ছাড়া আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তারপরে হচ্ছে যে সেই ক্লাসের কনস্ট্রাক্টর, তো কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম অবশ্যই সবসময় সেম হতে হবে। লাস্টে একটা প্যারেন্থেসিস দিব, ঠিক আছে? তো যখনই আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে আমরা কনস্ট্রাক্টরের এটা কল করব, যদি আমরা এই পোর্শনটুকু নাও লিখি, হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে এই পোর্শনটাকে যদি আমি নাও লিখি, তারপরও আমরা শুধুমাত্র এই যে এই অংশটুকু আমরা লিখে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তা শুধুমাত্র এই যে রাইট সাইডের এই অপশনটা লিখে যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, সেটাকে বলা অ্যানোনিমাস অবজেক্ট। ঠিক আছে, যার কোনো হচ্ছে যে অবজেক্টের নাম নেই, এটা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট। তো এই যে অবজেক্টটা আমরা যে ক্রিয়েট করব, এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য অবশ্যই নিউ একটা কিওয়ার্ড থাকতে হবে, তারপরে কনস্ট্রাক্টরের নামটা থাকতে হবে। তারপরেই আমরা অবজেক্টটা ক্রিয়েট করতে পারবো। আর এখানে বলছে কি, ডাইনামিক্যালি ক্রিয়েট অবজেক্ট ইউজিং নিউ কিওয়ার্ড, মানে নিউ কিওয়ার্ডের থ্রুতে আমরা যখন এই লাইনটা লিখছি তখন সে অটোমেটিক্যালি সে অবজেক্টটা ক্রিয়েট করছে এই নিউ কিওয়ার্ডের থ্রুতে। আর এটাকে হচ্ছে যে এটাকে বলা হয় কি কিওয়ার্ড। তা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট নিউ এবং হচ্ছে যে কনস্ট্রাক্টর। এবং কোনটাকে কি বলে, এটাকে ক্লাস, এটাকে হচ্ছে যে অবজেক্টের নাম, এটা ইকুয়াল সাইন অ্যাসাইনিং,
এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য লাগে, আর এটা হচ্ছে যে রেক্টেঙ্গল। ঠিক আছে। আর যখনই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন মেমোরিতে ওই অবজেক্টের জন্য কিছু জায়গা নেয়, এবং এই কনস্ট্রাক্টর যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন কি করে, কনস্ট্রাক্টরের থ্রুতে অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করে কিভাবে, ওই যে তার একটা অবজেক্টের যে ভ্যালুগুলো থাকে, যেমন হচ্ছে যে সাইজ, ধরেন একটা ডগের একটা ক্লাস তৈরি করলাম, তার একটা ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ধরেন এটা হচ্ছে ডগ ক্লাসের অবজেক্ট, এখানে লিখলাম ডগ, রেক্টেঙ্গুলার পরিবর্তে ডগ হিসেবে চিন্তা করেন। আর এখানে হচ্ছে যে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম তখন কি করবে, সে এই ভ্যালুগুলোকে একটা ইনিশিয়ালাইজ করে দিবে এই কনস্ট্রাক্টরের থ্রুতে এই ভ্যালুগুলার ডিফল্ট ভ্যালুগুলো সে সেট করে দিবে যখনই আমি অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। ঠিক আছে, এই কথাগুলো খেয়াল রাখবেন। নেক্সট আমরা আহ, এখানে আরো কিছু জিনিস আছে। পলিমরফিজম কেন আসছে ক্লাসে, এটা দরকার নেই, এগুলো তো বুঝে নিই। জাভা কিওয়ার্ড লিস্ট, হ্যাঁ কিওয়ার্ড লিস্ট গুলা দেখেন আমরা এই পর্যন্ত যা যা মানে অনেক কিছু তো করেছি, তার মধ্যে দেখেন ব্রেক, কনস্ট, হ্যাঁ সিওএনএস কনস্ট, এইটা এটা কিন্তু করি নাই। বাইট, তারপর হচ্ছে যে ডিফল্ট, ফাইনালি, তারপর হচ্ছে ডু, ক্যাচ, তারপর হচ্ছে ফ্লোট, হ্যাঁ এগুলো সব হচ্ছে যেটা কিওয়ার্ড, যেসব কিওয়ার্ড গুলো আমরা কখনো চেঞ্জ করবো না, বা যেগুলো একটা নির্দিষ্ট একটা কাজ বলা আছে, যে এই কিওয়ার্ডের থ্রুতে যখন কোনো কিছু করব তখন সে একটা নির্দিষ্ট একটা কাজ করে, তো সেটাকে আমরা কি বলি, জাভার প্রোগ্রামিং ভাষায় সেগুলোকে, বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ভাষায় যে ডিফল্ট যে নামগুলা দিয়ে একটা নির্দিষ্ট কাজ করতে বলা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড বা রিজার্ভ কিওয়ার্ড, যেগুলো হচ্ছে নির্দিষ্ট একটা কাজের জন্য হচ্ছে আপনাকে ডিফাইন করা আছে। তো এইগুলা সব সময় হচ্ছে যে আমরা ওই নির্দিষ্ট একটা কাজের জন্য ইউজ করব, কিন্তু আমরা অন্য কোনো কাজের জন্য বা কোনো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো না, যখন আমরা এটা ইউজ করতে যাব তখন সেটা ইরর দেখাবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা জিনিস বুঝি, প্যারামিটার। প্যারামিটার এবং হচ্ছে যে আর্গুমেন্ট, এটা কি জানা আছে, প্যারামিটার কি আর্গুমেন্ট কি? প্যারামিটার কোন জিনিস আর আর্গুমেন্ট কোন জিনিস, একটু বলেন তো দেখি। আরেকজন কে আছে? রনি, রনি, রনি একটু বলেন তো দেখি, রনি কি জানা আছে? ওকে, ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে যে প্যারামিটার কোনটা, মানে এই জিনিসটা হচ্ছে যে জানা দরকার আমাদের এই জন্য, কারণ আমাদের অনেক সময় আহ, অনেক সেন্টেন্সে পাবেন প্যারামিটার, আর্গুমেন্টস, এই কথাগুলো পাবেন। তো এই জিনিসটা বুঝলে মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। প্যারামিটার আর ভেরিয়েবল দ্যাট আর লিস্টেড ইন দ্য ফাংশন প্যারামিটার, ফাংশন প্যারামিটার লিস্ট, মানে যখন কোনো একটা ফাংশনের মধ্যে আমরা যে ফাংশনের প্যারেন্থেসিস এর মধ্যে আমরা যখন কোনো কিছু মানে লিখি, যে ভেরিয়েবলের নাম দিয়ে বা ডাটা টাইপের সাথে যখন লিখি, সেটা হচ্ছে যে কি প্যারামিটার। আর আর্গুমেন্টস কোনটা, আর আর্গুমেন্টস আর ভেরিয়েবল দ্যাট আর লিস্টেড ইন দ্য ফাংশন কলস, এই ফাংশনটাকে যখন আমরা কল করব, হ্যাঁ ধরেন ইন্ট ম্যাক্স নামে একটা ফাংশন আছে, তো ফাংশনের মধ্যে বলা আছে যে আমাদের এই জায়গায় এটা দিতে হবে আর আরেক জায়গায় আরেকটা জিনিস দিতে হবে। তো একটা জায়গায় ডিফাইন করা আছে, ধরেন সেকেন্ড প্যাকেটের মধ্যে এখানে বলা আছে যে এর মধ্যে এই অনেক ধরনের কাজগুলো হবে, ম্যাক্সিমামের মধ্যে আমি যে এখানে যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো নিয়ে ভিতরে কাজ করবে। তা এক জায়গায় হচ্ছে যে পুরো ফাংশনটা বলা আছে, ফাংশনটা এইভাবে কাজ করবে। আরেক জায়গা থেকে আমি কল করতেছি, ওই যে কল যেখান থেকে করতেছি সেই জায়গাটা হচ্ছে যে সেই জায়গায় যে প্যারামিটার হিসেবে ভ্যালু যে পাস করব আমরা, হ্যাঁ সেই ভ্যালুগুলো পাস করতেছি কি এখানে m ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2, এই ফাংশনটা যে কল হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এই কল করার সময় যে যে দুইটা আমি ডাটা পাস করলাম বা যে দুইটা আমি লিখলাম, এই এম আর এন মানে কি, এম মানে ইকুয়াল টু আর এন ইকুয়াল টু 3। এই যে হচ্ছে যে আর্গুমেন্টস আর ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল দ্যাট আর লিস্টেড ইন দ্য ফাংশনস কল, এই ফাংশনে যখন কল করা হয় তখন যেগুলো লিস্ট আকারে থাকে সেগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্টস। আর প্যারামিটার কোনটা, যখন ওই ফাংশনটা কল করা হয় না, ফাংশনটা তৈরি করা হয়েছে কিন্তু কল করা হয় নাই, যেটা হচ্ছে যে আলাদাভাবে লেখা আছে এক জায়গায়, সেটা হচ্ছে যে তার মধ্যে যে আমরা যে অপশনগুলো দেখি সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলেন? দেখি লেটে জয়েন করেছে কে, রনি, হৃদয়। হ্যাঁ হৃদয়, আপনি একটু মানে মনে হয় আজকে লেটে জয়েন করেছেন, কারণটা কি লেটে জয়েন করার?
রাজন হৃদয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লেটে জয়েন করেছেন মানে কোনো কারণ ছিল? হ্যালো। ঠিক আছে, যাই হোক, আমরা দেখি। প্যারামিটার এবং আর্গুমেন্টস তো বুঝলেন। একটা হচ্ছে যে ফাংশনে পুরো ডেফিনিশন থাকে, আর আর্গুমেন্টস হচ্ছে যখন ফাংশনটা কল করা হয় তখন যে ভ্যালুগুলো পাস করি সেটা হচ্ছে আপনার আর্গুমেন্টস। নেক্সট যে আমরা দিস কিওয়ার্ড সম্পর্কে একটু জেনে নেব। দিস কিওয়ার্ডের থ্রুতে মানে অনেকগুলো তো কিওয়ার্ড আছে, তার মধ্যে যে দিস কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কয়েকটা জিনিস দেখবো, তারপরে বাকিগুলো আমরা পরবর্তীতে দেখবো আবার। ঠিক আছে? যেমন দিস কিওয়ার্ড ক্যান বি রিফার টু এস কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে সে দিস কিওয়ার্ড, জাস্ট এগুলো দেখে যাই আমরা পরবর্তীতে। জাভাটি পয়েন্ট থেকে আমরা দেখবো, দেখে তারপরে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো জাস্ট লাইনগুলো একটু বোঝেন। এখানে হচ্ছে যে the six stages of Java these keyword are used. These can be used to refer current class instance variable. Instance variable কোনগুলোকে বলা হয় একটু বলেন তো এখানে। আহ তুষার বলেন তো দেখি, ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনগুলোকে বলা হয়? লেখেন এখানে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। যে ভেরিয়েবল গুলো আপনার ক্লাসের ভিতরে থাকে কিন্তু মেথডের বাইরে, এবং যেগুলো স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা না থাকে সেগুলো ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল সেগুলোই যেগুলো হচ্ছে ক্লাসের মধ্যে থাকে এবং হচ্ছে যে মেথডের বাইরে কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ড থাকে না। এই কথাটা মনে রাখতে হবে যে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকে না। সেটা হচ্ছে যে হচ্ছে আপনার আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর হচ্ছে যে তো ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে আমরা যখন ডিক্লেয়ার করতে চাই তখন আমরা দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে দিস ক্যান বি ইউজ টু ইনভোক কারেন্ট ক্লাস মেথড। মেথড অনলি কারেন্ট ক্লাস মেথডকেও যদি আমরা মানে কল করতে চাই, দিস কিওয়ার্ডের থ্রুতেই আমরা যে ক্লাসটা থাকবো সেই ক্লাসের কারেন্ট ক্লাস বলতে যে ক্লাসের মধ্যে আছি সেই ক্লাসে কারেন্ট ক্লাস মানে যে ক্লাসের মধ্যে আছে সেটা। তো দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কারেন্ট ক্লাসের যে মেথড আছে ইমপ্লিসিটলি মানে ডাইরেক্টলি না, ইমপ্লিসিটলি মানে হচ্ছে ইনডাইরেক্টলি। ঠিক আছে? আর ইনডাইরেক্টলি আমরা এটাকে কল করতে পারবো। তারপর হচ্ছে দিস, দিস লিখে তারপরে এই যে এইভাবে যে প্যারেনথেসিস দিয়ে ক্যান বি ইউজ টু কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরকেও আমরা কিন্তু দিস কিওয়ার্ডের থ্রুতে আমরা কল করতে পারি। তারপরে দিস ক্যান বি ইউজড অ্যাজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য মেথড কল। এই যে মেথডটা যখন কল করি, হ্যাঁ, যখন যখন কোনো একটা ফাংশন তৈরি করা আছে সেই ফাংশনটাকে যখন কল করব তখন দিস হিসেবে আমরা পাস করে দিতে পারি। হ্যাঁ, তখন আর্গুমেন্ট হিসেবে দিসটাকে পাস করে আমরা কল কল করতে পারি মেথড কলের সময়। মানে ধরেন একটা ম্যাক্স, MAX, এরকম ম্যাক্স নামে একটা ফাংশন আছে। এর মধ্যে হচ্ছে যে দিস, দিস নামে হচ্ছে যে আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি। মানে যখন মানে এটার মানে হচ্ছে এটা। দিস ক্যান বি পাসড এজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, কনস্ট্রাক্টরের ফাংশনটা কনস্ট্রাক্টরকে যখন আমরা কল করি তখন কিন্তু আমরা দিসটাকেও আমরা কিন্তু আর্গুমেন্ট হিসেবে পাস করে দিতে পারি। হ্যাঁ, আর্গুমেন্ট মানে তো ক্লিয়ার, আমি একটু আগে যে আর্গুমেন্টের কথা বলেছিলাম এই এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে যে আর্গুমেন্ট এবং প্যারামিটার বা আরো অনেক কিছু আছে সেগুলো বোঝার জন্য লাগবে। ঠিক আছে? ওকে। আর হচ্ছে যে দিস ক্যান বি ইউজ টু রিটার্ন দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ফ্রম দ্য মেথড। তো যেহেতু এগুলো জানেন তাহলে আমরা হচ্ছে যে আহ ইয়েতে চলে যাই। ব্যাচ 2 ওপেন করি। কনস্ট্রাক্টর আগে, কনস্ট্রাক্টরে আগে দিসটা আমরা দেখিনি। হ্যাঁ, তো দিসের হচ্ছে যে দুইটা,
আপনি জাভাটি পয়েন্ট ঢুকবেন, ঢুকে দেখেন এখানে দিস এর 6টা এখানে ইয়েটা দেওয়া আছে, যেগুলো আমি বললাম সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এক্সাম্পলটা আগে দেখেন, এক্সাম্পলটা আমি বুঝাই, এক্সাম্পলটা বোঝা পরে যদি করার দরকার হয় আমরা করে দেখাবো, ঠিক আছে। যেহেতু জাভাটা অনেক বড়, তার সবকিছু আসলে করা সম্ভব না, জাস্ট মানে বুঝাই দিচ্ছি। বোঝানোর পরে যদি আপনার বুঝতে কখনো সমস্যা হয় তাহলে সেটা বলবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ক্লাসের নাম হচ্ছে যে কি স্টুডেন্ট নামে একটা ক্লাস, হ্যাঁ আমরা ক্লাস যে ক্রিয়েট করি স্টুডেন্ট নামে একটা ক্লাস। তো এটাকে কপি করে নিয়ে যাই, মানে ভালো হবে। এই যে হচ্ছে যে স্টুডেন্ট নামে হচ্ছে যে ক্লাস, এটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে। এখানেই থাকো, এখানে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন স্টুডেন্ট হচ্ছে, এখানে হচ্ছে ক্লাস, হ্যাঁ একটা ক্লাসের নাম হচ্ছে যে স্টুডেন্ট, তার মধ্যে কয়েকটা কি ভেরিয়েবল, এগুলো হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল, তার মধ্যে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর যেটা আছে এই কনস্ট্রাক্টরটা মানে মানেটা কি, মানে কি বুঝলাম এটা কনস্ট্রাক্টর। দেখেন এ হচ্ছে যে কি স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট, এর কোনো কিন্তু রিটার্ন টাইপ নাই, হ্যাঁ? এর নাম কনস্ট্রাক্টর ক্লাসের নামের মানে ক্লাসের যে নামটা হবে ওইটা সেম নামে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ তাহলে কনস্ট্রাক্টরের বুঝতে নাম পারছি এবং কনস্ট্রাক্টর। হ্যাঁ কনস্ট্রাক্টরের নাম এবং কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম সেম নামে হবে। তো আমি কনস্ট্রাক্টরটা একবার দেখাই আসি, হ্যাঁ তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। কনস্ট্রাক্টরে যাই আমরা, হ্যাঁ? এখানে কনস্ট্রাক্টরে এখানে দেখেন জাভা হোয়েন এ কনস্ট্রাক্টর ইজ কল্ড, এভরি টাইম যখন আমরা যখন কোনো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখনই হচ্ছে যে ডিফল্ট হিসেবে একটা কনস্ট্রাক্টর কল হয়, হ্যাঁ সেই কনস্ট্রাক্টরটা কল হয় কিভাবে, সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে কি আহ, এই যে মাই ক্লাস নামে একটা অবজেক্ট যখন ক্রিয়েট করলাম, হ্যাঁ এই অংশটুকু বাদ দেই, যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করছি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়। কারণ হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েশন নিউ কিওয়ার্ডের পরে আমাকে অবশ্যই কনস্ট্রাক্টর এটা লিখতে হবে। লেখার পরে কি হয় তখন এরকম একটা মাই এরকম নিয়ে এইভাবে এরকম একটা জিনিস কল হয়, হ্যাঁ। তো এটা এই কাজটা করে কি কম্পাইলারে এই কাজটা করে। তো এই জিনিসটা যে আমরা বোঝার জন্য কি করতে পারি, আমরা এখানে একটা এস আউট দিয়ে দিতে পারি, আই এম কনস্ট্রাক্টর। তো আমি হচ্ছে যে মানে এরকম একটা ফাংশনই কল হয়, তো আমরা এই ফাংশনের মধ্যেই আমরা জাস্ট একটা আউটপুট দেখার জন্য এটা দিব। আর এখান থেকে এডিট কনফিগারেশন থেকে আমি যেটাকে রান করতে চাই সেটাকে বলে দিতে হবে একটু, ঠিক আছে। মাই ক্লাস, ওকে। এখন যদি আমি এটাকে রান করি, না এখানে হচ্ছে যে নট পাবলিক, ও হচ্ছে মাই ক্লাস 2 হবে এটা, মাই ক্লাস, এটাকে কেন মাই ক্লাস, ও এটাকে আমরা এক্সটেন্স থেকে উঠাই দিই। আর এটা হচ্ছে যে এটাকে বাদ দেই, এবার রান করি। এখন দেখেন যখন এইটা রান হবে প্রোগ্রামটা, শুধুমাত্র কিন্তু এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু আই এম কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। কারণ হচ্ছে কি এই যে নিউ কিওয়ার্ডের পরে যে অংশটুকু লিখি আমরা ক্লাসের নামের মতনই, সেটা হচ্ছে যে আসলে একটা কনস্ট্রাক্টর। তো এই জিনিসটাকে নর্মালি বোঝার জন্য আমরা হচ্ছে যে এখানে একটা কিছু আউটপুট প্রিন্ট করার জন্য এটা রেখে দিলাম। যখনই রেখে দিচ্ছি তখন দেখা যাচ্ছে কি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে ঠিকই, এই ভ্যালুগুলোকে সে যে যে ভ্যালুগুলো যেহেতু ডিফল্ট দেওয়া আছে সেগুলো তো আছেই, এবং হচ্ছে যে কি এই মেথডটাকে এই যে এখানে যে ফাংশনটা আছে, নর্মালি মেথড কল করার জন্য আমরা কি লিখি, মেথড মাই ক্লাস লিখে এরকম ভাবে আমরা নর্মালি কল করতে জানি। কল করার ক্ষেত্রে এইভাবে ফাংশনটা লিখতে হয়, লিখে প্যারেনথেসিস দিয়ে এইভাবে শেষ করতে হয়, শেষ করলে কি হয় সেটা কল হয়। তো ঠিক ওইটাকে যদি এইভাবে চিন্তা করেন তাহলে কনস্ট্রাক্টর ঠিক এইভাবে কল হয়। কল হওয়ার সময় এই ডিফল্ট কনস্ট্রাক্টর এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় এই যে এই অংশটুকু, কিন্তু এর মধ্যে কোনো কিছুই থাকে না, ঠিক আছে। সেজন্য আমাদের বুঝতে মানে সমস্যা হয়। তো এখানে এটাই বলা হচ্ছে এভরি টাইম অবজেক্ট যখন ক্রিয়েশন হয় নিউ কিওয়ার্ডের থ্রুতে অ্যাট লিস্ট ওয়ান কনস্ট্রাক্টর ইট ইজ কল্ড ডিফল্ট কনস্ট্রাক্টর। আর রুলস ক্রিয়েটিং জাভা কনস্ট্রাক্টর কি করতে হবে, মানে কনস্ট্রাক্টর হওয়ার জন্য তার তো কিছু বৈশিষ্ট্য হওয়া লাগবে, যে এই বৈশিষ্ট্য থাকলে বুঝবো যে এটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম, ক্লাসের নামের সাথে সেম হতে হবে। কনস্ট্রাক্টর মাস্ট নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ, মানে তার কোনো রিটার্ন টাইপ থাকবে না, ঠিক আছে। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই।
মানে এখানে দেখেন, এখানে এখানে কোনো রিটার্ন নামে কোনো কথা লেখা আছে, আর ইটি ওয়ান রিটার্ন নামে এরকম কিছু লেখা আছে? এখানে আসলে কোনো রিটার্ন নামে কোনো কিছু নাই এখানে কনস্ট্রাক্টরে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে কি, কনস্ট্রাক্টর ক্যান নট বি অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল এবং সিনক্রোনাইজ, ঠিক আছে। এইসব কিওয়ার্ড গুলো কনস্ট্রাক্টরের সাথে কিন্তু ইউজ করা যাবে না, যেমন অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল এগুলা, ঠিক আছে। তো এই হচ্ছে যে তিনটা বৈশিষ্ট্য মনে রাখলে বুঝতে পারবেন যে কোনটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিফল্ট আর একটা প্যারামিটারাইজ। ডিফল্ট তো বললামই, যেটা হচ্ছে যে ওই যে ক্লাসের নামের সাথে সেম থাকবে, কিন্তু ওর কোনো প্যারামিটার কিছুই থাকবে না, সেটা হচ্ছে যে ডিফল্ট কনস্ট্রাক্টর। মানে কোনো আর্গুমেন্টস, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। মানে হচ্ছে যে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন কি তার মধ্যে ফাঁকা রাখতেছি, ফাঁকা ফাঁকা থাকতেও পারে অবজেক্ট ক্রিয়েশনের সময়, আবার থাকতে পারে তার মধ্যে আমি কোনো প্যারামিটার পাস করলাম। তো যখন কোনো মানে আর্গুমেন্ট থাকবে না বা কোনো প্যারামিটার হিসেবে পাস করবো না, ঠিক আছে, কোনো কোনো ডাটা পাস করবো না, তখনই হচ্ছে যে সেটাকে ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কোনটা, আর এখানে আরেকটা দেখেন, ইফ দেয়ার ইজ নো কনস্ট্রাক্টর ইন দ্য ক্লাস, কম্পাইলার অটোমেটিক্যালি ক্রিয়েট ডিফল্ট কনস্ট্রাক্টর। এই এই যে জাভাটি পয়েন্টের এইগুলো মনে রাখবেন, এই রুলস গুলো সম্পর্কে, যে যে সবুজ করে যে নোট গুলো দেওয়া থাকে এগুলো একটু ভালো মতন খেয়াল করবেন, ঠিক আছে। তো মাই ক্লাস, যখন এই যে ক্লাস বাইক বাইক নামে ক্লাসটা যখনই সে অবজেক্ট মানে ক্লাসের একটা যখন অবজেক্ট ক্রিয়েট করলাম, তখনই কি করে কম্পাইলার অটোমেটিক্যালি এই যে বাইক এই প্যারেন্থেসিস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা এরকম ভাবে একটা কনস্ট্রাক্টর কল করে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি করবে। এখানে পারপোজটা কি দেখেন, ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড দ্য ডিফল্ট ভ্যালু টু দ্য অবজেক্ট লাইক জিরো, নাল এটসেট্রা। এই যে জিরো এবং নাল, এই যে ভ্যালুগুলো যে দেয় যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তখন কি করে তার যে ওই যে ইনস্ট্যান্স যে ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর জন্য ডিফল্ট ভ্যালুগুলো পাস করে। ডিফল্ট ভ্যালু আমি কিন্তু লাস্ট ক্লাসে মানে অনেকদিন আগে ক্লাসে এটা দেখিয়েছিলাম যে আপনার যে ডাটা টাইপ গুলো আছে সেগুলো ডিফল্ট ভ্যালু সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। কেন থাকতে হবে, এই যে এখানে বলছে না, এখানে যে ডিফল্ট ভ্যালু টু দা অবজেক্ট লাইক জিরো, নাল, এগুলো যে নেয়, এগুলো কেন নেয়, কারণ হচ্ছে যে আপনি যখন কোনো ইনস্টেন্স মানে ভেরিয়েবল লিখবেন, যখন অবজেক্ট আমি ক্রিয়েট করব কোনো ক্লাসের, ধরেন আমি এই যে স্টুডেন্ট 3 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন কি এই যে এগুলো তো ইনিশিয়ালাইজ করা নাই, তখন কি অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথে এগুলার একটা ইনিশিয়ালাইজের জন্য ডিফল্ট ভ্যালুগুলো সে সেট করে দেয়। হ্যাঁ, ডিফল্ট ভ্যালুগুলো সে কিন্তু অটোমেটিক্যালি এটার মধ্যে সেট করে দেয়। তখন কি হয়, এখানে আইডির ডিফল্ট ভ্যালু এবং স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু কি হবে একটু বলেন তো দেখি তুষার। আইডি ডিফল্ট ভ্যালু এবং স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু কি? জিরো অ্যান্ড নাল। হ্যাঁ, যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করবো তখন সে অটোমেটিক্যালি কিন্তু এই দুইটা ভ্যালু সে অটোমেটিক্যালি অবজেক্টের জন্য ইনিশিয়ালাইজ করবে। যেমন হচ্ছে যে এই এক্সাম্পলের শেষে দেখেন জিরো এবং নাল আসছে, কারণটা হচ্ছে দেখেন, যখন আমি এটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যাঁ, মেইন নামে একটা ফাংশন। তো আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করছি তখন সে অবজেক্টটা ক্রিয়েট করছে কোন S3 ক্লাসের, এবং এই যে স্টুডেন্ট যে ক্লাসের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে দুইটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল, একটা হচ্ছে আইডি যেটা হচ্ছে ইন্টিজার টাইপ, আর হচ্ছে স্ট্রিং টাইপ, এটা হচ্ছে কি নেম, হ্যাঁ, আর একটা হচ্ছে আইডি। তো এখানে কি মেথড টু ডিসপ্লে দ্য ভ্যালু দ্য আইডি এন্ড নেম। তো এখানে একটা মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে কি ভয়েড ডিসপ্লে, তারপরে কার্লি কার্লি ব্রেসেস এর মধ্যে আমি লিখলাম কি সিস্টেম আউট প্রিন্টএলএন আইডি প্লাস ডাবল কোড প্লাস হচ্ছে নেম। তার মানে সে আইডি এবং নেমটাকে সে প্রিন্ট করবে, ডিসপ্লে করবে এই মেথডের থ্রুতে, ঠিক আছে। কিন্তু এই মেথডের তো কোনো এই ভ্যালুগুলো তো একটা ভ্যালু দিতে হবে, হ্যাঁ, আইডি নেম, তাছাড়া প্রিন্ট করবে কিভাবে? যখনই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি S3 S1 নামে একটা অবজেক্ট এবং S2 হচ্ছে আরেকটা অবজেক্ট, দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, দুইটা কিন্তু সেম অবজেক্ট না, হ্যাঁ। যখনই একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি তখন কি করে, সে মেমোরিতে একটা লোকেশন ক্রিয়েট করতেছে, হ্যাঁ? আর S2 কি, সেও মেমোরিতে আরেকটা লোকেশন ক্রিয়েট করতেছে। যখন সে মেমোরিতে লোকেশন ক্রিয়েট করতেছে তখন কি এই কনস্ট্রাক্টর যেটা আছে কনস্ট্রাক্টরের থ্রুতে এই দুইটার যে ডিফল্ট ভ্যালু যেগুলো আছে সেগুলোকে সে সেট করে দেয় অটোমেটিক্যালি, হ্যাঁ, এই কনস্ট্রাক্টরের থ্রুতে। এই জন্যকে বলা হয় কনস্ট্রাক্টর মানে ইউজ করা হয় নর্মালি হচ্ছে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টরটা কল হয়, এরকম একটা কথা প্রচলিত আছে, হ্যাঁ, এটা খেয়াল করবেন। তো এই জন্য এখানে জিরো নাল এবং আবার হচ্ছে জিরো নালটা আবার দুইবার আসছে, ঠিক আছে। আর এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কখন, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হচ্ছে যে আহ, এই হচ্ছে যে স্টুডেন্ট 4 একটা ক্লাস, এখানে দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে। এখানে দেখেন আমি একটা কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য কি, তার অবশ্যই ক্লাসের নাম এবং কনস্ট্রাক্টরের নাম সেম হইতে হবে, কোনো রিটার্ন টাইপ থাকবে না, অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, তারপরে এই ধরনের কয়েকটা কিওয়ার্ড এখানে বলা আছে, ওই কিওয়ার্ড গুলো এখানে ইউজ করা যাবে না, হ্যাঁ।
তো এটা হচ্ছে যে, কিন্তু এখানে বলে নাই যে প্যারামিটার সে ইউজ করতে পারবে না, আর্গুমেন্ট হিসেবে কোনো কিছু পাস করতে পারবে, এটা কিন্তু বলে নাই। তার মানে এটা ইউজ করা যাবে। ঠিক আছে। তো এখানে দেখেন ইন্টিজার আই এবং স্ট্রিং এন, এই দুইটা কিন্তু হচ্ছে যে প্যারামিটার এখানে বলা আছে, একটা আই একটা এন। তার মানে হচ্ছে যে আমি যখন একটা কনস্ট্রাক্টরের মধ্যে আমি যখন কোনো প্যারামিটার হিসেবে পাস করব কোনো ডাটা, এটাকেই বলতে সেটাকেই বলছে হচ্ছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি S4 ক্লাসের, তখন কি S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট 4 লিখে আমি এখানে ভ্যালু পাস করে দিচ্ছি। আমি কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করছি না, আমি কি করছি, আমি এখানে প্যারামিটার পাস করি, একটা হচ্ছে 111 আর একটা হচ্ছে কি নাম পাস করছি। কারণ হচ্ছে যে আমার এখানে কি বলা আছে, এখানে হচ্ছে যে ভ্যালু দেওয়া আছে, মানে ইন্টিজার টাইপ কোনো কিছু দিতে হবে, মানে সংখ্যা দিতে হবে, এখানে স্ট্রিং দিতে হবে, কমা দিয়ে স্ট্রিং। ঠিক আছে। এখানে নাম দিতে হবে। যখন আমি নাম এবং স্ট্রিংটা দিব, তখন সে কোনটাকে কল করবে, তখন সে এই এই কনস্ট্রাক্টরটাকে সে কল করবে, কনস্ট্রাক্টরটাকে কল করে আইডির ভ্যালু এটা সেট করবে, নেমের ভ্যালু এটা সেট করবে। আইডির ভ্যালু কত করবে, 111, এবং এই যে কে কারণ এর ভ্যালুটা সেট করবে নেমের জায়গায়। যেহেতু এই ভ্যালুগুলা হচ্ছে যে কি এই অবজেক্টের জন্য, এই অবজেক্টের এই যে দুইটা দেখতে পাচ্ছি ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলা কি তৈরি হয়, একটা রেফারেন্স তৈরি হয়। মানে এই এইটা যে জায়গাটা, মানে যে জায়গাটার মধ্যে ভ্যালুটা রাখবে এবং এইটা দুইটা সেম আর কি। মানে এই জায়গাটার এই ভেরিয়েবলের যে জায়গাটা রাখবে এবং এই অবজেক্ট ক্রিয়েট সময়, মানে জাস্ট হচ্ছে যে এটা চিন্তা করেন, যখন একটা অবজেক্ট ক্রিয়েট হবে, অবজেক্ট হচ্ছে S1, তখন এই ভেরিয়েবল গুলো একটা কপি তৈরি হয়। হ্যাঁ। আর যখন কপি তৈরি হয়, তখন এটার জন্য এই দুইটা হচ্ছে যে নর্মালি নাল অবস্থায় থাকবে, এই S2 এর জন্য এই দুইটা নাল অবস্থায় থাকবে। যখন আমি ভ্যালু পাস করব, তখন কি এই দুইটার মধ্যে ভ্যালু যাচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে কি এই অবজেক্টের জন্য এটার একটা কপি তৈরি হয়েছে, ওই কপির মধ্যে যাচ্ছে। ঠিক আছে। দুইটা কিন্তু আলাদা আলাদা ভ্যালু। যেমন হচ্ছে যে আমি যখন এটা 111 এবং এই নামটা যখন পাস করতেছি, তখন সে এখানে নিয়ে সে এটা ডিসপ্লে করে দিচ্ছে। যখন আমি আবার S2 এর জন্য অবজেক্ট ক্রিয়েট করে যখন ডাবল টু এই ভ্যালুটা পাস করছি, তখন সে আবার এই মেথডটাকেই কল করে, এই কনস্ট্রাক্টরটাকেই কল করে এখানে কিন্তু ডিসপ্লে করে দিচ্ছে। ঠিক আছে। তো এই যে কাজটা করতেছে, কারণ দুইটাই দেখা যাচ্ছে যে এই জিনিস একটা একটা জিনিসকেই সে কল করছে বারবার, কিন্তু দুইটা আলাদা আউটপুট আসছে। কারণ হচ্ছে যখন অবজেক্ট ক্রিয়েট করে, তখন এই দুইটার জন্য এইটার একটা কপি তৈরি হয়, মানে S1 এর জন্য এই দুইটা ভেরিয়েবলের একটা কপি তৈরি হয়, S2 এর জন্য এই দুইটা ভেরিয়েবলের একটা কপি তৈরি হয়। ঠিক আছে। মানে দুইটা অবজেক্টের জন্য এই দুইটা কপি আলাদা 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 তৈরি হয়। সেই জন্য হচ্ছে যে এই একটা ভ্যালু চেঞ্জ করলে এই জায়গায় আর কোনো এফেক্ট করে না, তা না হলে দুই জায়গায় সেম ভ্যালু আসতো। এই জন্য দেখেন আউটপুটে দুই জায়গায় দুইটা ডিফারেন্ট ভ্যালু আসছে, দুইটা আলাদা আলাদা অবজেক্টের জন্য, যদিও তার কনস্ট্রাক্টরটা সেম এবং এই যে ডিসপ্লে মেথডটা সেম। ক্লিয়ার এটা? বাকি সবার ক্লিয়ার নাকি, শুধু আপনার ক্লিয়ার হইলে তো হবে না? আজকে তো দেখি তো কেউ নাই। রনি, আপনার কি ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যালো, হ্যালো, রনি কি আছেন ক্লাসে? হ্যালো। ইয়াকুব, ইয়াকুব আলী। হ্যাঁ, আপনার আজকে এত দেরি কেন? একটু মেসেজে লিখবেন দেরি কেন হয়েছে। হ্যাঁ, 7 নম্বর ক্লাস তো কত দিন হয়েই গেছিল। আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস। বুঝছি। এখন থেকে আমি গ্রুপের মধ্যে ক্লাস নাম্বার বলে দেবো যে কবে কোন ক্লাস। হ্যাঁ।
আপনাদের তো মনে থাকে না, এটা হচ্ছে যেটা সমস্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে যে দুইটা প্যারামিটার, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর নরমালি কোনো প্যারামিটার থাকে না, এই অংশটুকু থাকে না। তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে এখানে আবার প্যারামিটার থাকে, যে একটা দুইটা বা তিনটা বা মাল্টিপল, অনেকগুলো অনেকগুলো প্যারামিটার হতে পারে, মানে যতটুকু দরকার আমরা সেইভাবে দিব। কনস্ট্রাক্টর ওভারলোডিং নামে একটা কথা আছে। ওভারলোড হচ্ছে যে কি, মানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা হচ্ছে যে আপনি মাল্টিপল টাইম লিখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন স্টুডেন্ট 5 এর একটা কনস্ট্রাক্টর, স্টুডেন্ট 5 এর আরেকটা কনস্ট্রাক্টর, দুইটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, কিন্তু এইটার প্যারামিটার এবং এটার প্যারামিটারটা ডিফারেন্ট। ঠিক আছে, আবার এমন হইতে পারে, অবশ্যই এটা সেম হবে না, মানে হচ্ছে যে এখানে আই স্ট্রিং এবং এখানে হচ্ছে ইন্টিজার আই এবং স্ট্রিং এন, এখানে ইন্টিজার আই এবং স্ট্রিং এন, যদি এটা বাদ দিয়ে আবার সেই সেম জিনিসটাই লিখতাম, সেম মেথডটা লিখতাম, তাহলে কিন্তু সেটা কনস্ট্রাক্টর ওভারলোডিং হতো না, তখন সেটা ইরর দেখাতো। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে প্যারামিটার যেটাই দিব এর চাইতে আমরা বেশি দিতে পারি অথবা ইন্টারচেঞ্জ করে দিতে পারি, মানে এখানে এখানে ইন্ট আই আছে, এখানে আমরা স্ট্রিং আমরা দিতে পারি। ঠিক আছে, স্ট্রিং এন, মানে এইভাবে ইন্টারচেঞ্জ আমরা করে দিতে পারি। হ্যাঁ, প্যারামিটার মাস্ট বি ডিফারেন্ট হতে হবে। ডিফারেন্ট বলতে তার মানে বসানোটা ডিফারেন্স হইতে মানে ইয়ে হতে পারে। তারপরে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ইন্টিজার, তারপর হচ্ছে স্ট্রিং, যদি এখানে হচ্ছে প্রথমে ইন্টিজার আছে, তারপরে স্ট্রিং আছে, তারপর হচ্ছে ইন্টিজার আছে, এখানে হচ্ছে যে নাম্বার অফ প্যারামিটার কিন্তু কম, এখানে নাম্বার অফ প্যারামিটার বেশি, যার ফলে একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে, সেই জন্য সেটা উম, কাজ করবে। যদি এটা এমন হতো যে এখানে দুইটা এখানেও দুইটা, এবং দুইটা হচ্ছে যে সেম অর্ডারে আছে, প্রথমে ইন্টিজার তারপরে স্ট্রিং, তারপরে এটাও প্রথমে ইন্টিজার তারপরে স্ট্রিং, তাহলে কিন্তু কাজ করতো না। যদি এখানেও দুইটা এখানেও দুইটা থাকতো, তাহলে আমাকে এখানে ইন্টিজার স্ট্রিং দিয়েছি, এখানে স্ট্রিং ইন্টিজার দিতাম। ঠিক আছে, মানে যখন আমরা যেভাবে দরকার তখন আমরা শেষে আমরা ইউজ করব। এখানে টাইপ টাইপ বলতে এখানে নাম্বার স্ট্রিং যেটা খুশি সেটা দিতে পারেন, কোনো সমস্যা না। আজকে জাস্ট হচ্ছে যে একটু থিওরি দেখাচ্ছি, নেক্সট ক্লাসে মানে এগুলো প্র্যাকটিক্যালি করবো আমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওভারলোড হচ্ছে যে নাম সেম, কনস্ট্রাক্টরের দুইটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, বাট প্যারামিটারটা ডিফারেন্ট, প্যারামিটারের পজিশনটা ডিফারেন্ট, সেগুলো হচ্ছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, আর এখানে দেখেন ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর এন্ড মেথড। মেথড এবং কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি? দুইটা দেখতে একই রকম, কিন্তু তার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন হচ্ছে যে কনস্ট্রাক্টর ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য স্টেট অফ এ অবজেক্ট, অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে যে কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। আর মেথড কি? কনস্ট্রাক্ট মেথড হচ্ছে কি বিহেভিয়ার অফ এন অবজেক্ট। কনস্ট্রাক্টর মাস্ট নট হ্যাভ রিটার্ন টাইপ, কোনো রিটার্ন টাইপ থাকবে না, এটা আমরা জানি। মাস্ট হ্যাভ রিটার্ন টাইপ, মেথডের ক্ষেত্রে রিটার্ন মাস্ট হ্যাভ রিটার্ন টাইপ। মেথডের ক্ষেত্রে রিটার্ন টাইপ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু হচ্ছে যে এইখানে এখানে কোনো রিটার্ন টাইপ নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ইনভোক ইমপ্লিসিটলি, মানে ডাইরেক্টলি কল করা হয় না কনস্ট্রাক্টরকে, আবার কল মানে ইনডাইরেক্টলি কল হয়। আর এটা হচ্ছে যে এক্সপ্লিসিটলি, মানে এটাকে আমরা ডাইরেক্টলি কল করি। তাহলে জাভা কম্পাইলার প্রোভাইডস ডিফল্ট কনস্ট্রাক্টর ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনস্ট্রাক্টর ইন দ্য ক্লাস। এটা হচ্ছে যে এই কাজটা করে কি, এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর মানে এটা অটোমেটিক্যালি এটা কল হয়, কিন্তু মেথডের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি কখনো কল হয় না। দি কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ দ্য ক্লাস নেম, ক্লাসের নামের সাথে সেম হতে হবে কনস্ট্রাক্টরের নাম। আর মেথডের নামের ক্ষেত্রে ক্লাসের নামের সাথে সেম হতে পারে আবার নাও হতে পারে। তো এই ডিফারেন্স গুলো একটু পড়ে দিবেন, যাতে নেক্সট ক্লাসে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো দিস কিওয়ার্ডটা আমি একটু বলে নেই। দিস কিওয়ার্ডের আমরা কোন জিনিসটা দেখছিলাম? দিস কিওয়ার্ডে দেখেন, দিস কিওয়ার্ড রিফার টু দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। দিস ক্লাস রিফার টু দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স। এখানে দেখেন দিস ক্লাসের মধ্যে এই যে আমি এখানে যে ভেরিয়েবল গুলো, এখানে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো লিখলাম, আমি যখন কনস্ট্রাক্টরের থ্রুতে আমরা যে কল করছি, হ্যাঁ, এইখানে কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ওই সেশনটা আউট হয়ে গেলে একটু কষ্ট করে আবার লগ ইন করবেন। ঠিক আছে, 1 মিনিট আছে, এর মধ্যে সেশন আউট হয়ে যাবে। যদি কেটে যায় একটু লগ ইন করবেন। আমরা 15-20 মিনিটের মতন ক্লাস দেখবো, দেখে আজকে 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ। ওকে, আর সেশন আউট হয়ে গেলে আবার ক্লাস নাম্বার 8-এ জয়েন করবেন।
আজকে ক্লাস নাম্বার 8, নেক্সট ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 9। খেয়াল রাখবেন সবাই। কায়সার, হামিদ, জয়েন করতে এত লেট কেন? তো ক্লাস শেষের পথে জয়েন করেছে।